স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল গোটা দেশ। ৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার বিচার না পাওয়ার আক্ষেপ নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধার মিছিলে ছিল শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়। আগতরা বলছেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ উদ্বুদ্ধ করেছে ২৪-এর গণঅভ্যুত্থানে। ভোরের ললাটে রক্তিম সূর্য, এ যেন রক্তের দামে কেনা লাল সবুজের পতাকা। বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়েও ১৪ই ডিসেম্বর হায়নার দল হত্যা করে জাতির সূর্য সন্তানদের। তাদের স্মরণে আজও অর্ধনমিত জাতীয় পতাকা। তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে? হাতে ফুল আর মনে প্রগাঢ় শ্রদ্ধা জানাতে আসা সবাই সাধারণ মানুষ। তারা জানেন ১৯৭১ সালের এই দিনে যারা জীবন দিয়েছিলেন তারা আত্মার আপনজন, যাদের বিনিময়ে পেলাম এই দেশটাকে। এ যেন নতুন প্রজন্মের হাতে পুরনো প্রজন্মের চোখের জল, শোক থেকে শক্তির রূপান্তর। আজ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে এসেছি। মহান বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবীদের আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। বিজয়ের ৫৪ বছর পর এসেও মুক্তিযোদ্ধাদের আক্ষেপ, হয়তো জীবনের বাকি আর কটা দিন। এই সময়ে কি মিলবে বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের দেখা? স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, এদেশের মানুষের জন্য, এদেশের শ্রমিকের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য, এই দেশের কৃষকের জন্য। আক্ষেপ আছে, এই আক্ষেপ যতদিন আমি জীবিত থাকবো ততদিন থাকবে। শুধু তাই নয়, বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকার পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য তাদের গল্পগুলো পাঠ্যপুস্তকেও চান অনেকেই। আমাদের নতুন প্রজন্ম এই বুদ্ধিজীবীদের সম্পর্কে ডিটেলস জানুক, ইতিহাসটা জানুক। আমরা এই দিবসটা স্মরণ করি, আমরা এখানে আসি, তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। বারবার এই জাতি কঠিন সময়গুলোতে ঐক্যবদ্ধ হয়েছে। সামনের দিনগুলোতেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের। একটা কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। ঘরে এবং বাইরে বহুমুখী ষড়যন্ত্র, শত্রুতা আছে। আমরা একত্রিত থাকাটা এখন আমাদের অস্তিত্বের স্বার্থে প্রয়োজন। এই পতাকা, এই স্মৃতিস্তম্ভ, এই উপস্থিতি আজও জানান দেয় বুদ্ধিজীবীরা আজও বেঁচে আছেন আমাদের স্মৃতিতে, শ্রদ্ধায় অথবা দায়বদ্ধতায়। লাল সবুজের বিজয় আর লাল সবুজের মুক্তি, শোক মানে শুধু শোক নয়, ঘুরে দাঁড়ানোর শক্তি। ঠিক যেমন করে বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছিল ৫২, ৬৯, ৭১, ৯০ কিংবা ২০২৪-এ, বাঙালি জাতির এই বীরত্ব গাথাগুলো ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই আশা করছেন আগতরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধার মিছিলে মিশেছে রাজনৈতিক সব মত আর পথ। আসন্ন নির্বাচন নিয়ে শঙ্কার মেঘ কাটিয়ে গণতন্ত্রের পথে হাঁটবে দেশ, এমন প্রত্যাশা রাজনীতিবিদদের। বিএনপি মহাসচিব বললেন, যত বাধা আসুক, কোনো ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরপরই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী আর সাধারণ মানুষ এসে শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। সকাল ৯টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিজয়ের পূর্ব মুহূর্তে মেধা শূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত ছিল। তারা স্বপ্ন দেখেছিলেন একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন একটা মানবিক রাষ্ট্র সরকার হবে, কিন্তু ৫৪ বছরে বাংলাদেশ সে পথে হাঁটতে পারেনি। পাকিস্তানি জমানার মতন এক দেশে দুই অর্থনীতি কায়েম হয়েছে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে আগামী নির্বাচন প্রসঙ্গ তুলে আনেন রাজনীতিকরা। বলেন, জাতীয় নির্বাচনকে বানচাল করতে চলছে নানামুখী ষড়যন্ত্র। গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। যদি আমরা আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারি, সমস্ত নাশকতাকে মোকাবেলা করে আমরা নির্বাচন, গণভোট এবং গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটতে পারি। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। মিরপুরের পাশাপাশি রায়েরবাজার বৌদ্ধভূমিতেও শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই বাংলাদেশের রাজনীতি করতে হবে, বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশের রাজনীতি করবে। কথিত ফ্যাসিস্টরা আজকে পরিকল্পিতভাবে সারা দেশে অভ্যুত্থানের যে অর্জন সেটাকে ব্যর্থ করে দিতে চাইছে। 2024-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। দেশের সংকটকালে একে অপরকে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বানও উঠে আসে রাজনীতিবিদদের কণ্ঠে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না। শহীদ বুদ্ধিজীবী দিবসে উঠে এলো এমন বার্তা। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর প্রধান বিচারপতি ও শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসের শুভ্র সকাল। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেওয়াজ মেনে রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান সরকার প্রধান, জানান সশস্ত্র সালাম। শ্রদ্ধা নিবেদনের পর অবনত প্রধান উপদেষ্টা। এরপর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। জাতির বিগত 54 বছর ধরে নিবেদিতভাবে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের শহীদ বেদি। লাখো শহীদের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে নতুন বাংলাদেশে অতন্দ্র প্রহরীর মতো তরুণদেরকেই বিজয়ের পতাকা হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন এখানে আগত সাধারণেরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ভারতীয় সেনাবাহিনীর মদদেই হয়েছে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এ জাতি জানতে পারত। ভারতের নির্দেশনায় আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যার তদন্ত এগুতে দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। 54 বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার এই রহস্য আজও উন্মোচিত হয়নি। দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে। কারা 71-এ বিরোধিতা করেছিল এবং আজ কারা অস্থিতিশীল অবস্থা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে তা সবাই জানে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এমন বক্তব্য রাখেন তিনি। 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। আজকে আবার শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আগামী রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিতে হবে। অনেককে অন্যায্য অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি। জানান, শক্তিশালী ম্যান্ডেট পেতে হলে জনসমর্থন প্রয়োজন। যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। এই জিনিসটাকে প্রথমেই বোধহয় আমাদের
চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার। বহু ধরনের মানুষকে যার যেটা প্রাপ্য নয় অন্যায্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এটা একটা হ্যাবিটের মতন হয়ে গিয়েছে। কাজে এই পরিস্থিতির বা এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুর্নীতির এক কথা যদি বলি আমরা, সাধারণ স্বাভাবিক কথা, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজনৈতিক নেতা, প্রার্থী এবং জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। জানানো হয়, রাজনৈতিক নেতারা এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়া গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ যখন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, সেই সময়ে মানুষকে ভয় দেখাতে ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই নির্বাচনের আগে দেশকে শান্ত করতে ফ্যাসিবাদের উচ্ছিষ্টকে দমন করবে সরকার। সচিবালয়ে 3 মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নিয়ে এসব কথা বলেছেন উপদেষ্টারা। যত ধরনের ষড়যন্ত্রই হোক, 12ই ফেব্রুয়ারির নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলে জানান তারা। গত 11 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের পর শূন্য হওয়া 3টি মন্ত্রণালয় বর্তমান 3 উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথম দিন সকাল 9টায় অফিসে আসেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশন, সাম্প্রতিক ঘটনা সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে সেটার কিছু কিছু আউটকাম ঘটছে এখন। মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দেবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। এদিকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা আসিফ নজরুল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের বলেন, নিজে একজন ক্রীড়ামতী মানুষ হলেও হাদির ঘটনার পর সে আনন্দ দেখাতে পারছেন না তিনি। এমন একটা পরিবেশ দেশে বিরাজ করছে, খুব যে আপনার আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছে এটা বলতে পারবো না, তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যে আগে ছিলেন আসিফ মাহমুদ, তিনি অত্যন্ত সফল একজন উপদেষ্টা ছিলেন। আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবই, প্লাস নতুন কি করা যায় সেটা দেখব। যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। এদিকে দুপুরের কিছু পর নতুন দায়িত্ব পাওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসেন গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পাশে থেকে জনগণের স্বার্থ রক্ষা করতে হলে ফ্যাসিবাদের উচ্ছিষ্ট মুছে ফেলতে হবে। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। আদিলুর রহমান বলেন, তফসিল ঘোষণার পর এখন বড় কোনো কাজে হাত দেওয়ার সুযোগ নেই। আগের উপদেষ্টার রেখে যাওয়া বাকি কাজ শেষ করার চেষ্টা করবেন তিনি। চেষ্টা করব সেটা পুরাটা পালন করার জন্য। শানাদি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার সরকারি খরচে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার। এদিকে হাদির মস্তিষ্কে এখনো গুলির ছোট অংশ রয়ে গেছে বলে জানিয়েছেন তার চিকিৎসক।
বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে, টেম্পোরাল রিজন দিয়ে। বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছি অপারেশনের সময়, এবং একটা অংশ তার ব্রেন স্টেমের মধ্যে রয়ে গিয়েছে, এবং সেটা খুব বেশি বুলেট ফ্রেগমেন্ট হয়ে একটা অংশ বাইরে গিয়েছে এবং একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গেছে, এবং একটা শেল বুলেটের কাভার আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অবর্বিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক। গত 2 দিন যেরকম ছিল ঠিক ওই রকমভাবে আছে। ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে পালিয়ে যায় ফয়সাল ও ডাবলু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এমনটাই প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সবশেষ ফয়সালের অবস্থান মেলে শাপলা চত্বর। আর এরই মধ্যে এআই এর মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত ও তার মালিককে আটকও করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাইম আলজিকো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামর্থ্য নিয়ে। এমন সময় অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ সহযোগিতা নেয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। তারা বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহারের মাধ্যমে হামলাকারী ও এ কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। ট্রেনের ভিডিওতেও তারা ছিল বলে নিশ্চিত হয়েছেন তারা। মোটরসাইকেলের যতগুলি স্ক্র্যাচ ছিল এবং আরোহীর যে টেক্সচার ছিল এবং পরনে হাতের ঘড়ি ছিল, ট্যাটো ছিল, ভুরু এবং কান, প্রতিটা বিষয় ডিটেল ফ্রেমওয়ার্ক করে ভেক্টর ক্লাস্টারিং বলে ইমেজ, এই ভেক্টর ক্লাস্টারিং করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী, সিআইডি, ফরেন্সিক, ফটো ল্যাব তারা সুনিশ্চিত করেছে তাদের পরিচয়। আমরা এআই দিয়ে ট্রেন কোথায় যাচ্ছিল এটা জানতে পারিনি, তবে যিনি এই ভিডিওটা আপলোড করেছেন তার সাথে আমরা অ্যানোনিমাসলি কমিউনিকেট করে জানতে পেরেছি এটা সিলেট বহির্গামী ছিল ট্রেনটি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি ছড়িয়ে পড়ায় অভিযুক্তদের গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এআই আসলে প্রবাবিলিটিটা করে দেয় যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেই সিদ্ধান্তটা কি কি অ্যাট্রিবিউশনের মাধ্যমে নিচ্ছি, সে তার পূর্বের হাজারো ডেটাসেটের সাথে আমাদের যে সিদ্ধান্ত টার্গেটেড ডেটাসেটের সাথে কম্পেয়ার করে সেটা পার্সেন্টেজ দেই, যে পার্সেন্টেজের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি যে এই ব্যক্তি আমার টার্গেটেড ব্যক্তি কিনা। এদিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত ঘাতকের মোটরসাইকেলটির মালিককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ নামের ওই ব্যক্তির ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক ব্যাংক হিসেব জব্দ করেছে এনবিআর। পুলিশ জানায় সন্দেহভাজনদের পাসপোর্টও ব্লক করা হয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি, তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত, সেটা থাইল্যান্ড থেকে সে আসছে, দেশে ইন করছে। শুক্রবার দুপুর 2:30টার কিছু পর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও নির্বাচন পেছানোর কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে। চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল সন্ধ্যায় অনুভূত হচ্ছে হিমেল বাতাস। গত এক সপ্তাহ থেকে এই জেলার তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ডিসেম্বরের শেষে আসতে পারে শৈত্যপ্রবাহ। জামান আক্তারের পাঠানো তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। ঘাসের ডগায় শিশির বিন্দু আর হিমেল হাওয়া জানান দিচ্ছে প্রকৃতিতে শীত আসতে শুরু করেছে। সন্ধ্যা হলেই কুয়াশার সাথে হিমেল হাওয়া বইতে শুরু করে। সূর্য ওঠার আগ পর্যন্ত অব্যাহত থাকে এই হাওয়া, পাশাপাশি কুয়াশাচ্ছন্ন থাকে চারপাশ। প্রকৃতির খেয়ালে শীতেলেও চুয়াডাঙ্গায় নিম্ন আয়ের মানুষের কষ্ট শুরু হয় এই শীত মৌসুমেও। গরম কাপড় না থাকায় শীতে জুবুথুবু হয়ে থাকতে হয় তাদের। শিশু আর বয়স্কদের বাড়ে দুর্ভোগ। আমাদের সময়টা খুবই শীত, ঠান্ডা খুবই বেশি। সকালে যখন পাখি ভ্যান নিয়ে আসি খুব শীত লাগে,
বাতাস। রাত্রে ভালোই শীত পড়ছে, সেটা আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা রাত্রেবেলা খুবই কষ্ট পাচ্ছি। খেতে পারবে তো চালাতে হয়, সংসার আছে, এখন ঠান্ডা না কাজ করলে তো হতো না। আবহাওয়া অফিস বলছে ঠান্ডা বাড়ার পাশাপাশি ডিসেম্বরের শেষ ভাগে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এখানে। গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13-14 ডিগ্রির মধ্যে উঠানামা করছে। বিকালবেলা থেকে রাত এবং সকাল পর্যন্ত শীতের তীব্রতাটা একটু অনুভব করা যাচ্ছে। আগামী বছরের জানুয়ারি মাস জুড়েই চুয়াডাঙ্গায় থাকবে হাড় কাঁপানো শীত, এমনটাও জানায় আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুদানের শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি 6 সেনা সদস্যদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এদের মধ্যে নিহত কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানার গ্রামের বাড়ি নাটোর, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম, সৈনিক শামীম রেজার বাড়ি রাজবাড়ী, মেস ওয়েটার বীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জ এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধা। তাদের প্রত্যেকের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। দ্রুত মরদেহ দেশে নিয়ে আসার দাবি জানিয়েছেন স্বজনরা। এর আগে শনিবার বেলা 3:40 সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইজে ভয়াবহ ড্রোন হামলায় তারা নিহত হন। অনেক খরচাপাতি করে লেখাপড়া করে এইটার একটু চাকরিটা দিছিল, এখন তো তার পরিবার নিঃস্ব হয়ে গেল। সরকারের কাছে আমার আবেদন যাতে তার এই লাশটা সঠিকভাবে ভালোভাবে চলে আসে এবং এই আর্থিক অবস্থার জন্য যেন একটু ভালোভাবে সরকার যেন একটু দেখাশোনা করে। আজ 1 মাস 7 দিন গেছে সুদান, শুক্রবারে কথা আছে আমার লাশ কথা, আমার লাশ কথা শুক্রবার আছে। আমার মনির আর কথা কয় না রে, আমার বাদান কথা কয় না রে। যুক্তরাষ্ট্রের টিকটক বিক্রি নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে পঞ্চমবারের মতো এই বিক্রির সময়সীমা বাড়াতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দোটানায় পড়েছেন মার্কিন ধনকুবেররা। অনেকেই অ্যাপটি কেনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং প্রয়োজনীয় অর্থ জোগাড় করেছেন। তবে এখন শুধুই সিদ্ধান্তের অপেক্ষা করতে হচ্ছে। নিরাপত্তা ইস্যুতে বাইট ড্যান্সের ওপর চাপ থাকলেও এখনও বিক্রির অনুমতি দেয়নি চীন। সব মিলিয়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় মার্কিন টেক ব্যবসায় বিরাজ করছে চরম অস্থিরতা। অস্ট্রেলিয়ার সিডনিতে এলোপাতাড়ি গুলির ঘটনায় এক হামলাকারী সহ অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত আরও 29। এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এদিকে হানুক্কা অনুষ্ঠানে এই হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। এদিকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।